কি অবস্থা? ১ মাস ধরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগছে আপনার সঙ্গে মিট করার জন্য। ওই সাক্ষাৎকার নেওয়ার। আসলে মানে লাস্ট কিছুদিন যাবৎ যে পরিমাণ লোডশেডিং হইছে, এখানে আসার যে জার্নিটা এটা আসলে খুবই হার্ড ছিল। ১৫ মিনিট ২০ মিনিট কারেন্ট থাকে, ১-১.৫ ঘন্টা কারেন্ট থাকে না। হিউজ লোডশেডিং অ্যান্ড অবস্থা এমন যে ইউপিএসসি চার্জ হইতে পারে না। আপনাকে আমি অনেকদিন থেকে LinkedIn এও দেখি না বা আপনার YouTube এ জার্নিতেও আমি দেখতেছি না আপনি কন্টিনিউয়াসলি আছেন। মানে কোন জায়গাতে আপনি আচ্ছা। এখন বেশি সময় আচ্ছা দিচ্ছেন? আমি আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করি। এটা আমার অনেক সাবস্ক্রাইবারের প্রশ্ন। তো ব্যাপারটা হইতেছে যে LinkedIn থেকে আমি অনেকদিন আগেই ব্রেক নিছি। এমন না যে LinkedIn আমি স্ক্রল করি না অথবা ঢুকি না, বাট খুব কম স্ক্রল করা হয়। এখন এটার রিজন হইতেছে কি যে যেটা আপনার কাছে বেটার মার্কেটিং চ্যানেল মনে হবে আপনি তো সেখানে শিফট করবেন। তাই না? তো এখন 100%। দেখা গেছে কি যে যেখানে আমি অথবা আমার টিম মানে ম্যানুয়াল আউটরিচ টা আমরা LinkedIn এ করার চেষ্টা করতাম অথবা মার্কেটিং করতাম। হ্যাঁ, এটা ঠিক আছে যে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য LinkedIn ইস বেস্ট। এটার উপরে কোনো কথা নাই। বাট ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে ২০২৬ এ আইসা মানে যে পরিমাণ কম্পিটিশন এখন হইছে যে এটা একটু টাফ বলতে গেলে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করছি মানে আমার ক্ষেত্রে যেটা হইছে যে আমি কোল্ড ইমেইল মার্কেটিং এ শিফট করছি অ্যান্ড রাইট নাও এটার পিছনে সময় বেশি যাইতেছে। অ্যান্ড অ্যাডিশনালি আমরা যেটা করছি যে আমরা এটার জন্য একটা আউটবাউন্ড এজেন্সি কেও আমরা হায়ার করছি। যারা মানে আমাদের হয়ে সম্পূর্ণ আউটরিচ টা করতেছে, কল বুক করতেছে অ্যান্ড কিছু ক্ষেত্রে কিছু মিটিং আমরা করি, কিছু মিটিং ওরা করে। অ্যান্ড দিন শেষে মানে আউটপুটটা হচ্ছে এইভাবে আসতেছে। তো দ্যাটস ওয়াই এখন দেখেন যে জিনিসটা আমি ম্যানুয়ালি করতাম যে একটা পোস্ট লেখা, ডিজাইন করা, হ্যান করা, ত্যান করা, এই করো, এই করো। এই যে হাসেলটা আমার এটা করা লাগতেছে না। হয়তোবা আমি এটা বলতে পারতাম যে তুমি আমার অ্যাকাউন্ট ম্যানেজ করো। এখন এটার জন্য আমি আসলে ওইরকম প্যারা দেই না। কারণ আমার অ্যাকাউন্ট আমার কাছে আমি যেভাবে লিখতে পছন্দ করি ওইটাই। আর আমার কাছে যদি কখনো এমন কোন থটস আসে যেটা আসলে আমি বলতে অথবা এক্সপ্রেস করতে ভালোবাসি, সেটা আমি ডেফিনিটলি পোস্ট করব। এজন্য LinkedIn থেকে ব্রেক নেওয়া অ্যান্ড দেখি আমি মাঝে চেষ্টা করতেছি অ্যান্ড অনেক প্রেশারে গেছে লাস্ট অনেক দিন। তো এইজন্য আসলে এরকম ভাবে সময় হয়ে ওঠে না। আর ইউটিউবের যে বিষয়টা ওই মনিটাইজেশন এর আশায় কখনো ইউটিউবে আমি ভিডিও দেওয়া শুরু করি নাই। যেটা হয়তো আপনার ক্ষেত্রেও। আমি আসছি জাস্ট হচ্ছে কিছু শিখাইতে অথবা কিছু বলতে, ভ্যালু দেওয়া যেটা আমার কাছে মনে হইছে অথবা আমার থটস অফ ভিউ। ইনশাআল্লাহ খুব শীঘ্রই কামব্যাক হবে। মানে মেইন কথা হচ্ছে কি মানে পাবলিক ফিগারে আমি অনেকদিন যাবতই অফলাইন। তো আমাদের সবকিছুই ব্যাক এন্ডে চলতেছে অ্যান্ড সবকিছুরই রিনিগ্রেশন এর একটা কাজ চলতেছে। অলরেডি আপনার ব্যাক এন্ড এ বা মানে আপনার টিমে কতজন লোক এই মুহূর্তে কাজ করতেছে? এই মুহূর্তে হচ্ছে আমাদের ৫ জন একদম ফুল ট্র্যাক আছে। রিমোট হোক আর সবাই রিমোটই। জাস্ট আমি আর আরেকজন আছে। আমরা হচ্ছে ওয়ান এরিয়াতেই থাকতেছি আপাতত। মানে কাছাকাছি আরকি। নট মানে খুব একটা দূরেও না। অ্যান্ড হ্যাঁ, হ্যাঁ। বাকি হচ্ছে ওইখানে আমাদের আরো এক্সট্রা ৩ জন আছে। মানে ৫ জনের পর আরো ৩ জন আছে যারা হইলো তাদের সাব লেভেলে আছে। তো তারা কিছু মানে সাবঅর্ডিনারি হায়ারিং এর কাজ করে। তারা নিজেরাও করে। ওইটা ডেফিনিটলি তাদের উপর নির্ভর করতেছে। অ্যান্ড তারা যদি প্রয়োজন হয়, সাপোজ কন্টেনারের প্রয়োজন হইতেছে, নিতেছে। ব্যাকলিংক এক্সপার্ট লাগতেছে, নিতেছে। তো এটা তাদের উপর নির্ভর করতেছে। ওইটার জন্য মানে আমার ওরকম অথবা আমার মানে যারা হেড লেভেলের আছে তাদের কোনো প্যারা খাইতে হইতেছে না। আচ্ছা। এখানে বেসিক্যালি হচ্ছে কি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমরা ৩ জন ডিসিশন মেকিং করি অলওয়েজ। যেটার হেড অলওয়েজ আমি অ্যান্ড আমার ফ্রেন্ডই থাকি। ও অ্যান্ড আচ্ছা। তারপরে সাব লেভেলে হচ্ছে ২ জন আছে যারা হচ্ছে এই ডিসিশনটাকে এক্সিকিউট করে। তারপরে হচ্ছে ৩ জন আছে যারা হচ্ছে এইটাকে আবারও এক্সিকিউট করে। অ্যান্ড তারপরে কি হয় ওইটা আসলে আমি ওইভাবে আমি আমার মানে কারো ওইভাবে প্রয়োজন পড়ে না। কারণ আমার হইতেছে কি যে মানে রিমোটলি আমার যে প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে সিআরএম আছে, সিআরএম এ আমি সবকিছু দেখতে পারতেছি। আমি ঘুমাই, খাই, যাই করি। ওইখানে আমি প্রতিদিন চেক আউট করলে আমি ওইখানে সবকিছু দেখতে পারতেছি যে আমার এখানে প্রোগ্রেস রিপোর্ট কতটুকু। And আমরা লাস্ট টাইম যেটা করছি যে আমাদের ক্লায়েন্টের জন্য আমরা একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে দিয়েছি। মানে যারা মানে আমাদের হয়। তো সেক্ষেত্রে আগে হইতো কি যে আমাদের উইকলি, মান্থলি একটা রিপোর্টের প্যারা থাকতো। এখন আমরা আরকি ওই মান্থলি, উইকলি রিপোর্টের ওই যে একটা চেকলিস্ট টাইপ অফ জিনিস যে এটা করছি, এটা করছি এরকম লাগে না। আমার কাছে যে ওই ড্যাশবোর্ডটা ও প্রতিদিন লগইন করতে চাইলে করতে পারে। ও চাইলে মান্থলি লগইন করে দেখতে পারে। যেদিন ইচ্ছা মানে যখন ইচ্ছা খুশি তার যদি ভোর ৪ টা বাজে দেখতে মন চায় সেটাও দেখতে পারতেছে। যে আমার প্রোগ্রেস রিপোর্ট এতটুকু অথবা এই পর্যন্ত আগাইছে। এরকম আরকি। ও তো আচ্ছা। এখানে বেসিক্যালি অ্যা এখানে লটস অফ এআই টাইপ অফ কোন কিছু ইউস করা হইতেছে না। এটা ফুললি মানে ওয়ান কাইন্ড অফ অটোমেটেড প্রসেস বাট এটা একটা মডেল। এই যে একটা টিম আপনি বিল্ড করছেন, আপনার ক্লায়েন্টের সকল কাজগুলো হ্যান্ডেল করার জন্য। টিমটা বিল্ড করতে আপনার
কিরকম এফোর্ট দেওয়া লাগছে বা আপনি কি কৌশলগুলো অবলম্বন করছেন? টিমটা বিল্ড করতে কতদিন সময় নিয়েছেন বা আপনি কি কৌশল অবলম্বন করছেন? আচ্ছা, এখানে অনেক কিছু ম্যাটার করে। তো আমার ক্ষেত্রে যেটা হইছে অথবা এটা অন্য সবার ক্ষেত্রেও হইতে পারে। সবারই একটা ক্লোজ পার্টনার অবশ্যই থাকেই। মানে হ্যাঁ, হ্যাঁ। যারা ফ্রিল্যান্সিং জার্নিতে আসে। কারণ একটা বিষয় হলো আমি যদি একলা একটা জিনিস মানে চিন্তা করি যে আমি এই ডিসিশনটা নিবো কি নিবো না, সেটার ক্ষেত্রে আমার অনেক কনফিউজিং ফিল হবে। এন্ড আমার হুম, যদি হুম। একটা পার্টনার থাকে সেক্ষেত্রে আমার এই জিনিসটা খুব ইজি হয়। তো আমার ক্ষেত্রে আমার সেই ছোটবেলার বেস্ট ফ্রেন্ড আমার সাথে ছিল অ্যান্ড স্টিল আমরা একসাথে আছি। তো আমাদের দুজনের ক্ষেত্রে ডিসিশন মেকিং টা খুব সহজ ছিল। হুম, অ্যান্ড আস্তে, আস্তে আমাদের জার্নিতে আমার খালাতো ভাই জয়েন হইছে। তো এইভাবে হচ্ছে আমাদের একটা স্টার্টিং পয়েন্ট তৈরি হইছে যেখান থেকে আমরা LinkedIn এ একটা স্টার্টিং দিছিলাম। ওইখান থেকে হুম। আমাদের স্টার্টআপটা মোটামুটি আস্তে, আস্তে বিল্ড আপ হওয়া স্টার্ট হইছে। এখন আমি একটা জিনিস যদি বলি যে এর পরবর্তী যে ধাপটা দেখেন এখানে আমার সবাই আমার বিশ্বস্ত ছিল। এখানে আমার কোন প্রয়োজন হয় না যে আমি বাইরে থেকে একটা মানুষকে কিভাবে জাজ করতে পারতেছি অথবা প্রশ্ন করা লাগতেছে না যে ও আমার সাথে আসলে কিভাবে মানে কনভারসেশনটা করবে অথবা ওর মানে এবিলিটিটা কিরকম, যোগ্যতা কতটুকু হ্যাঁ, হ্যাঁ। অথবা কিরকম কি আসা বিষয়। মানে ভরসার জায়গাটাতে আমার কোনো প্রবলেম হয় না এইখানে। তো এটা আমার ক্ষেত্রে হইছে, সবার ক্ষেত্রে তো এরকম হবে না। এখন ইন্ডিভিজুয়াল হ্যাঁ। যদি আমি হইতাম, সেক্ষেত্রে আমি কি করতাম সেটা হইতেছে যে আমি ডেফিনিটলি খুঁজতাম যে এই লেভেলের জন্য আমি যাকে হায়ার করতে চাইতেছি অথবা আমি অ্যাসাইন করতে চাইতেছি তার আসলে স্কিল আছে কিনা এটা জাজ করার জন্য আমি হয়তোবা তার কাছে একটা সিভি চাইতাম। এখন এই সিভির এর মাধ্যমে যেটা হইতেন সবাই কি করতো যে নরমালি ক্যানভা থেকে ডিজাইন করে কোন রকম ভাবে অথবা ওই ট্রেডিশনাল টাইপ অফ একটা সিভি যদি দিত, আমি ওইখানেই বুঝতে পারতাম যে তার আসলে মানে প্রফেশনালিজমটা আসলে কোথায় আছে এন্ড সে স্কিল আসলে কিভাবে মেনশন করতেছে এন্ড তার মানে টকিং স্কিলটা কিরকম, আমি তার সাথে হয়তো বা একটু ইন্টারভিউ টাইপ অফ কিছু একটা করতাম। তো সবকিছু মিলায় আমি আরেকটা জিনিস আমি যেটা করছি পরীক্ষা করার জন্য আমি অনেক জনের সাথে এটা করছি। আমি সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আমি দেখাইছি যে পরিস্থিতি খুবই খারাপ অথবা হয়তোবা আমি ১-২ মাস পেমেন্ট করতে পারতেছি না। মানে পে আউট দেওয়া পসিবল না। অথবা কোন হুম। না কোন একটা রিজন অথবা আমি এরকম ভাবে টেস্ট করছি যে ভাই আপাতত কাজ নাই অথবা আমাদের প্রজেক্ট আপাতত নাই কিন্তু হোল্ড করতে হবে। হ্যাঁ, অ্যান্ড হ্যাঁ। তো এইভাবে আসলে অনেক জনের সাথে আমার এটা করা হইছে। অ্যান্ড এইটা আমি এমনভাবে মানে করছি যে এটা একটা প্ল্যানিং টাইপ অফ জিনিস যে আমাদের সবাই আমরা এরকম ভাবে বিহেভটা করছি। এখন ধরেন আমি একজনের সাথে এটা করলাম এবং তার সাথে সে যখন এই পরিস্থিতিগুলোর সাথে টিকা যাওয়ার পরে মানে আমি জাস্ট দেখছি যে ২-৩ মাস পরে তার রিঅ্যাকশনটা কিরকম হয়। হ্যাঁ। মানে তার ডেডিকেশনটা আসলে কোন জায়গাটাতে থাকে। এটা আমার কাছে মনে হইছে যে আমি এভাবে একটা মানুষকে জাজ করতে পারছি। তো তারপরে যদি আমি দেখছি যে না সে আসলে ওই বিশ্বাসটুকু আমার উপরে রাখছে অথবা আমাদের টিমের উপর রাখছে অথবা আমাদের ব্র্যান্ডের উপর রাখছে। অ্যান্ড আরেকটা বিষয় হলো দেখেন আমি যদি একটা মানুষকে টিমে অ্যাসাইন করি ডেফিনিটলি আমাদের ভিতরের অনেক কিছু তার সাথে শেয়ার করতে হইতেছে। যে আমরা অমুক টেমপ্লেট ইউজ করতেছি অথবা এই মডেলটা আমরা ইউজ করতেছি আপনি এটা করতে পারেন অথবা আপনি এটা ইউজ করবেন অথবা এটা করবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এটাও দেখতে চেয়েছিলাম যে সে এই জিনিসটার প্রাইভেসি কতটুকু রাখে। মানে 90% অফ কেসেস যেটা হয়, এজন্য আমি শুরুর দিকে কোন সময় কারোর সাথে একদম এক্সট্রিম লেভেলের হাইপার লেভেলের মডেল কারোর সাথে শেয়ার করি না। এটা আমি জাস্ট টেস্ট অফ পারপোজ আমি তার একটা ছোট্ট এমন একটা জিনিস দেই এক্সক্লুসিভ যে এটা আসলে সে তার ক্যারিয়ারে কোন সময় দেখে নাই অথবা তার লাইফ টাইমে সে দেখে নাই। এটা তার জন্য ডেফিনিটলি নিউই হয়। তো সেক্ষেত্রে আমি ওইটা জাস্ট দেখতে চাই যে সে এটা নিয়ে আসলে করেটা কি? তো এই জিনিসটার যত মানে সে যদি রক্ষণাবেক্ষণ করতে পারে সেক্ষেত্রে আমার কাছে মনে হইছে যে না, দ্যাট ইস দ্য পারসন যে আমার জন্য ঠিক আছে। অ্যান্ড সে ইন ফিউচার অথবা এই জিনিসগুলোর সাথে মানে গো টু থাকবে। তো আমার চলার পথে ২-৩ বছরে অনেক মানুষ আসছে, গেছে, দেখছি। অ্যান্ড অনেকের সাথে কথা হইছে। আর একটা বিষয় হলো কি দেখেন, আপনি যদি একটা পোস্ট দেন যে আমি অমুক ব্যক্তি, সাপোজ আমি একটা কনটেন্ট রাইটার হায়ার করতে চাই। আপনার কাছে দেখবেন যে ওই পোস্টের নিচে কমেন্টের অভাব নেই অথবা আপনি যদি হ্যাঁ, লেইখাও হ্যাঁ। দেন যে আমাকে হচ্ছে ইমেইল করতে হবে, আমারে মেসেজ করলে অথবা ডিএম করলে আমি রিপ্লাই করব না। আপনার ডিএমও দেখবেন আপনি ডিএম করছেন। ইমেইল তো হুম। আছেই। মানে যেইটা আপনার মানে যেটা আপনি বলেন নাই সেটা শুদ্ধা। যে হ্যাঁ, এটাও হ্যাঁ। মানে এরকম। তো যাই হোক এখানে আসলে বিষয়টা হচ্ছে অনেক কিছুই মানে এখানে ফেভার করে। একেকজনের পয়েন্ট অফ ভিউ একেক রকম। আমার কাছে আসলে যেভাবে মনে হইছে আমি এভাবে একটা কইরা পরীক্ষা কইরা আমি একেকজনের ক্ষেত্রে একেক রকম এপ্লাই করেন। কারণ কি? কারণ আপনি একজনের সাথে যেমন ফার্স্ট ইমপ্রেশন টাই হচ্ছে লাস্ট ইমপ্রেশন। এই হুম, হুম। ১ম বারের কথা বলাতে অথবা ১ম ইয়াতেই হচ্ছে আপনার বিহেভিয়ারটা বের হয়ে আসতেছে যে আপনি আসলে কিরকম টোন অফ ভয়েস এ কথা বলেন। আপনার জিনিসটা মানে ওইখানে কিন্তু চইলা আসেন। পরবর্তীতে আপনি আস্তে, আস্তে হচ্ছে ফ্রেন্ডলি পর্যায়ে যেমন আমার এখানে যারা কাজ করতেছে
কারো ভিতরে আসলে এরকম না যে মানে উনি বড় যে পর্যায়ে আছে তো এরকম না। আমি অলওয়েজ সবার সাথে খুবই ফ্রেন্ডলি থাকি। এজ এ ফার্স্ট ডে মানে ১ম দিন সবার জন্য একটু কমপ্লেক্স থাকে যে এরকম হইতাছে অথবা আমি জিনিসটা এভাবে ডেলিভারি করতে পারতেছি কিনা অথবা এরকম হইতেছে কিনা এরকমই আরকি। তো আমার ক্ষেত্রে এই ধরনের একটা টিম অথবা এই যে পর্যায়টাতে এখন বর্তমানে আছি অথবা সামনে আরো বড় হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত আসতে মোটামুটি ২ বছর লাগছে। আবার আরেকটা প্রবলেম হয় সেটা হইলো আপনি সবকিছু মানে মিলাইতে পারবেন কিন্তু একটা জায়গাতে আটকাবেন কোথায়? যে স্কিলফুল পারসন মানে সবকিছু ঠিক আছে। আপনার তার প্রতি মায়া দরদ সবকিছুই ভালো লাগবে। তার সবকিছুই ভালো লাগবে। কিন্তু দিন শেষে আপনি ট্রেনও করলেন কিন্তু তার আউটপুটটা আসলে আপনার মন মতো হইতেছে না। আউটপুটের জায়গাতে যে আপনি আটকায় যাবেন। এখন আমার মতো চিন্তা ভাবনা করার মতো মন মানসিকতা যার কাছে আছে এরকম টাইপ অফ মানুষ খুঁজে পাওয়া খুবই টাফ। আমার ক্ষেত্রে যেটা আমি বলব সেটা হইলো যে যদি আমি এমন কাউকে পাই যার ভিতরে এট লিস্ট 60-70% মেন্টালিটি আমার মতো আছে যে এরকম টাইপ অফ জিনিস আউটপুট আসলে এরকম ভাবে বের হওয়া উচিত। সেক্ষেত্রে কি হয় যে আমি তারে একটু হইলেও ট্রেনিং দিয়ে অথবা আমি তারে মেন্টরশিপ দিয়ে হইলেও আমি তারে ধইরা প্রত্যেকটা জিনিস বুঝাই দিতেছি অথবা যখন আমি একটা জিনিস করতেছি অথবা তার আমি দায়িত্ব রাখতেছি যে আপনি এটা ভাবে করতেন অথবা তুমি এটা ভাবে করতে পারো। তো এরপর আসলে তার ভিতরে ডেভেলপমেন্ট আসা শুরু করে। কারণ একটা বিষয় হইলো কি যে লার্নিং ফেজ এর সময়ে সবাই ওই পর্যায় পর্যন্ত যায় না যে আমার আসলে এই লেভেল পর্যন্ত যাইতে হবে। সবার লার্নিং ফেজটা কিরকম থাকে যে বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল হইলেই দৌড় দেয় যে আমার এখন মানে আমার এখনই ক্লায়েন্ট খোঁজা লাগবে, এই করা লাগবে। মানে তারপরে আসলে নেক্সট লেভেলটার যে মানে এডুকেশনটা আমার দরকার, এটার পিছনে মানুষ আসলে ছুটে না। এটা কখন ছুটে? যখন সে একটা প্রজেক্ট পায়। এরকম আমি অনেক মানুষ দেখছি যে এসইও প্রজেক্ট পাইছে অথবা এসইও না যেকোনো প্রজেক্টের ক্ষেত্রেই হোক, পাইছে। পাওয়ার পরে রিয়ালাইজ করতেছে যে আমার আসলে লার্নিং এর ভিতরে গ্যাপ আছে। অনেক গ্যাপ আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তখন ১ম বেলা এটা অনুধাবন হ্যাঁ, করতে পারছিলাম। যখন আমি ১ম ক্লায়েন্টটা পাইছিলাম, তখন দেখি হ্যাঁ, এই জিনিসটা তো আমি শিখি নাই এখনো। তখন শিখতে শুরু করছি আবারও। লার্নিং এর গ্যাপ আছে। এটা হ্যাঁ। পরে রিয়ালাইজ করা যায়। তখন হচ্ছে মানুষ মানে তারা যেটা করে যে না পারলেও তারা চেষ্টা করে যে একটা হোয়াইট লেভেল এজেন্সির কাছে যাইতে যে আমি পারতেছি না ভাই আপনারা হ্যান্ডেল করেন। হুম, আবার হুম। সেখানে আসলে অনেক কিছুই আছে। এটা আসলে মানে এগুলা যতক্ষণ না একটা মানুষ মানে ফেস করবে অথবা ওই জায়গাটাতে যাবে ততক্ষণ পর্যন্ত তার এই এক্সপেরিয়েন্সটা হবে না। এখন কথা বলার ভাঁজে আমরা এখন যেভাবে কনভারসেশন করতেছি অথবা আমি যদি এই পুরা প্রসেসটাও আমি যদি দেখাই দিই তারপরেও মানুষের ভিতরে জিনিসটা হবে না। কারণ ধরেন আমি সেলস শিখছি। আমি বিক্রি হ্যাঁ, করা শিখলাম। আমি যতক্ষণ পর্যন্ত একটা মানুষের কাছে একবার বিক্রি করার চেষ্টা না করতেছি, ততক্ষণ পর্যন্ত আমি ওইটা মানে বুঝতেছি না যে আমার আসলে কিভাবে কথা বলতে হবে। আপনি যতক্ষণ হ্যাঁ, পর্যন্ত কথা বলতে যাবেন না, আপনি অনেক কনফিডেন্ট ফিল করবেন, বুকে প্রাউড ফিল করবেন যে আমি পারি। কিন্তু একবার যখন আপনি বলতে যাবেন যে ভাই এই যে আমার প্রোডাক্ট এরকম, আপনি এটা এরকম কিনতে পারেন। সে যখন রিজেক্ট করবে আপনি রিজেক্ট খাইছেন। তখন আপনার ভিতরে রিয়ালাইজ হবে এই যে এই জায়গাটা আমার সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, তো এরকম হয় আরকি যে একটা জিনিস যেমনই হোক সেটা আসলে না করলে হয় না। যেমন আমার হুম, দেখা অনেকের ভিতরে এটাই আছে যে ৫ জন ১০ জন মেসেজ মানে আমি ইয়া করছি মানে আউটরিচ করছি অথবা যাই হোক অথবা LinkedIn এ হোক আমি ৫-১০ টা পোস্ট দিছি। ইমপ্রেশন আসে না শেষ। আমি এই জায়গাতেই ফেইল। আমার দেয়া হুম, হইতো না। আমি অন্য জায়গাতে চইলা যাই। অথবা এখন মেইন কথা হচ্ছে আমরা মানে মোরাল অফ দ্যা স্টোরি একটাই যে কমফোর্ট জোন থেকে বের হইতে হবে। কমফোর্ট হুম, জোন থেকে বের হওয়া মিনস এরকম না যে আমি ঘরের থেকে বের হইতেছি। দ্যাট ইস নট সামথিং। কমফোর্ট জোন মিনস যে ব্যারিয়ারটা ভাঙতে হবে যে আমারে যদি ১০০ জন কেন আমার যদি ১,০০০ মানুষও রিজেক্ট করে কিন্তু আমি হার মানতেছি না। আমার হ্যাঁ। এটা কন্টিনিউয়াস রাখতে হবে। আমি একজনের থেকে হইলেও হ্যাঁ শুনতে চাই। মানে বিষয়টা হচ্ছে আপনার কোন জায়গায় আরাম লাগতেছে সেই জায়গাটা ভেঙে দিতে হবে। মনে করেন আমার শিখতে ইচ্ছা করতেছে না। আমি একটু অলস হয়ে গেছি। হুম, আমি নিজেকে ফিল করতেছি যে আমি এক্সপার্ট হয়ে গেছি। শেখা বন্ধ করে দিছি। এইটাই আমার কমফোর্ট জোন। আমি শেখা বন্ধ হুম, করে দিছি। আমার আরাম লাগতেছে। কিন্তু না, হুম, আমাকে শিখতে হবে আরো। আমি এখন শেখা শেষ হয়ে গেছে। আমাকে এখন রিচ আউট করতে হবে আরো। আমাকে যদি রিজেক্ট করেও দেয়, আমাকে তবুও এটা থামানো যাবে না। আমাকে কন্টিনিউয়াসলি রিচ আউট করেই যেতে হবে। হুম। এটাই হচ্ছে কমফোর্ট জোন ব্রেক করে দাও। এখন যেই প্রশ্নটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি এখন এমপ্লয়িদের সেলারি দেওয়া বাদে আপনি কোন জায়গায় ইনভেস্ট করতেছেন? যেমন এআই এর সাবস্ক্রিপশন নেওয়া হতে পারে কিংবা এসইও এখন আম এটা হচ্ছে কি দেখেন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আসলে এটা কমপ্লেক্স একটা জিনিস। এটা হ্যাঁ, শিখা খুবই জরুরি। এটা আপনি যদি পার মান্থ $১০০ ও ইনকাম করেন, হ্যাঁ, আপনার সেটারও ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রয়োজন। এখন আমার ক্ষেত্রে মানে এটা আসলে যতদিন এক্সপেরিয়েন্স না হয় অথবা আপনি যতক্ষণ পর্যন্ত এটা খরচ না করবেন একটা পার্টিকুলার এরিয়াতে ততক্ষণ পর্যন্ত আপনার এটার একটা ড্যাশবোর্ড আপনার কখনো ক্রিয়েট হবে না। আমি ডাইরেক্ট পয়েন্টে আসি। বর্তমানে যেটা আমরা করতেছি মানে আমি করতেছি আমার পার্সোনালি পরিবারের পিছনে খরচ করতেছি। অ্যান্ড যেইটা আসলে আমার করতে ভালো লাগে
মানে যেটা আমার হ্যাবিট অথবা আমার মানে যেটাতে আমার হ্যাপিনেস আছে। তো সেটাতে আমি অবশ্যই খরচ করি। বাট ঐরকম লার্জ লেভেলের না যে এটা মন চাইলো, তারপরে আমার আজকে মন চাইলো আমি একটা জিনিস কিনা ফেলাইলাম। এরকম না। আমি করি কিন্তু সময় নিয়ে করি। মেইন পার্ট যেটা সেটা হইলো যে আমি সবচেয়ে বেশি ইনভেস্ট করার ট্রাই করছি যেটা একদম আমি মানে একদম শুরুতে কিন্তু বলছিলাম যে এটার মানে আমরা আউটরিচ প্রসেস এর জন্য আমরা একটা এজেন্সি হায়ার করে রাখছি। তো হ্যাঁ, হ্যাঁ। সেখানে ১ম দিকে কিন্তু একটা হাই রিস্ক অফ মানে অ্যামাউন্ট গেছে। রিস্ক না নিলে আসলে কোন কিছুই হয় না। তো সেখানে মানে কয়েকটা এজেন্সি সুইচ করা লাগছে। সুইচ করতে এমন একটা জায়গাতে আসলে এসে পৌঁছাইছি। যেখানে ইনভেস্ট করলে আসলে কোন দিক দিয়ে আমাদের আসলে কোন দিক দিয়ে লস হইতেছে না। তো এইখানে আমাদের একটা অ্যামাউন্ট যাইতেছে। এখন অনেকে দেখতেছি যে ক্লড এর লাস্ট যে মডেল বের হইছে, ক্লড এর Opus সম্ভবত 4.6 না জানো হ্যাঁ, 7। হ্যাঁ। তো ক্লড কোড নিয়ে তারপরে হচ্ছে ওপেন ক্ল এগুলা নিয়ে অনেক বেশি মারামারি, অনেক ঝগড়াঝাটি চলতেছে, অনেক কন্ট্রোভার্সিও চলতেছে রাইট নাও এগুলা নিয়ে। তো কেউ এটা নিয়ে কথা বললেই সমস্যা, এটা নিয়ে সমস্যা। তো এখানে আসলে কি মানে এআই এর পিছনে ইনভেস্ট করাটা লস প্রজেক্ট না। অটোমেশনের ক্ষেত্রে কিছু জিনিস আছে যে এটার জন্য আপনি ইনভেস্ট করলে আপনার আসলে ওইটা বৃথা যাবে না। দ্যাটস ইট, এটাই আরকি। মানে এমনি এক্সট্রা ওইরকম কিছু না। বাট এমনি আমি আমার ফিন্যান্সিয়াল গ্রোথ এর জন্য আমি একটু অন্যান্য কিছু মানে কিছুতে ইনভেস্ট করা হইতেছে। অ্যান্ড পার্টিকুলারলি আমার অনলাইনে আপাতত আমাদের আরকি অনলাইনে ২ টা বিজনেস তো চলতেছে। একটা এজেন্সি অ্যান্ড একটা তো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট চলতেছে। অ্যান্ড আরেকটা আমাদের হচ্ছে অফলাইন বিজনেস দেওয়ার চিন্তা চলতেছে। অ্যান্ড সেটার পিছনের মানে সেটার জন্য কিছু সেভিংস আপাতত মানে করার ট্রাই করতেছি। ও মানে অফলাইনেও বিজনেসে যাবেন। ভালো তো হ্যাঁ। সিদ্ধান্ত। না মানে এখন এ একটা এ বিষয় হইলো আমি বলি, এটাও হ্যাঁ, আমি ক্লিয়ার কইরা দেই। রিজন হলো বর্তমানে যে সময় চলতেছে, কার কোন সময় কি হয়ে যায় কোন ঠিক নাই। তো হ্যাঁ, হ্যাঁ, আপনার অলওয়েজ চলার জন্য একটা ব্যাকআপ ইনকাম সোর্স আপনার রাখা প্রয়োজন। এখন হ্যাঁ, প্যাসিভ ইনকাম। হ্যাঁ, যেটাকে আমরা প্যাসিভ ইনকাম সহজ কথায় হ্যাঁ, বলি। এখন আগে প্যাসিভ ইনকামটা মানুষ কিভাবে করত যে পুরাটাই অনলাইন বেসড থাকতো যে এইটা অফ হয়ে গেলে যেন এইটা এট লিস্ট অন থাকে। এখন এটার জন্য অনেকে বিভিন্ন টাইপ অফ জিনিস ট্রাই করতো। কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং করতো। কেউ আছে যে Google Ads এর জন্য ওয়েবসাইট বানায় কনটেন্ট পাবলিশ দিয়া মানে ইয়া করতো। AdSense এর জন্য ভাই এপ্লাই করতো। এটা এই যে এখন বললেন না যে অনলাইন এই যে আমরা একটা কাজ করি, এই হুম, কাজের হুম, উপর থেকে হঠাৎ কি না কি হয়ে যায়। এই যে কি না হুম, কি হুম, হয়ে যায় আপনি যে বললেন কথাটা। এই হুম, কথাটাকে ভাই আমি এখনো সত্যি অনেকটা ভয় পাই। যেমন আমি যে কাজ করতেছি কখন যে আমি নিজে রিপ্লেস হয়ে যাই। আমাকে আমার ক্লায়েন্ট তো কিক আউট করে দিতে পারে। হুম, মুস্তাকিম আর লাগবে না আমাকে তোমার যাও।" হুম, কিন্তু এটা মেক্সিমাম ফ্রিল্যান্সার এই ভুলটাই করে। যেমন সারা জীবন ইনকাম করে গেল কিন্তু প্যাসিভ একটা সোর্স রাখে নাই, বানায় নাই এতদিন হুম, থেকে। এটা কিন্তু বড় ধরনের একটা ভুল। আপনি ১০ বছর ইনকাম করছেন বা তার ১০% অন্য একটা বিজনেস সেটআপ করার চেষ্টা করেন সাইডে। আপনি প্রয়োজনে খামার দেন, জমি কিনেন। এমন একটা সিচুয়েশন আনতে হবে যে এই যে একটা ফ্রিল্যান্সিং কর্মের মধ্যে আছেন, এই কর্মটা চলে গেলেও যেন আপনার পেটটা যেন চলতে পারে। এরকম অবস্থা হুম। একটা তৈরি করে নিতে হবে। যেমন একটা মানে কিছুদিন আগে একটা শকিং নিউজ ছিল। ChatGPT র OpenAI তে আ হিউজ লেভেলের ফায়ার হইছে এমপ্লয়ি। হুম, হুম, মানে যারা এটারে ডেভেলপ করছে ওই এআই ওদের চাকরি হুম। খাইয়ে দিছে। ঠিক আছে? তো আমার কাছে আমার কাছে স্যাম জিনিসটা অল্টম্যান উনি নিজেও তো ফায়ার হয়ে গেছিল কোম্পানি থেকে। হ্যাঁ, হ্যাঁ। না স্যাম অল্টম্যান এর ফায়ার হওয়া পিছনের রিজনটা হচ্ছে ভিন্ন। ভিন্ন যে ছিল হ্যাঁ। হ্যাঁ, কিন্তু মানে আমার কাছে জিনিসটা একটু মানে মানে মজাও লাগছে আবার এই জিনিসটা খুব খারাপও লাগছে। যে ভয়াবহ। যারে আমি পাইয়া বইলা বড় করলাম সেই হচ্ছে আমারে মানে নাই করে দিল। তো এখানে আরকি এরকম হইছে। তো যাই হোক এটা আসলে ওইটার জায়গাতে আছে। অ্যান্ড সামনে পরিস্থিতি আরো ভয়ংকর হবে। কারণ আবার আরেকটা বিষয় এখন যেটা হইতাছে সেটা হইলো কি যে ২৫ সালের ক্ষেত্রেও যেটা মানে আমাদের ছিল যে আমরা যদি কারো সাথে কথা বলতাম যারা ক্লায়েন্ট আরকি। তো তাদের সাথে কথা বলাটা খুব ইজি ছিল। অ্যান্ড আপনি যদি কোন কিছু জিনিস কনভিন্স করতে চাইতেন, আপনি খুব ইজিলি কনভিন্স করতে পারতেন। এখন সেটা আপনি যদি তার পেইন পয়েন্ট উল্লেখ করতে পারেন তাইলে। কিন্তু এখন যেটা হয় যে আপনি এত কিছু করার সত্ত্বেও সবকিছু করছেন। কিন্তু তারপরও কনভিন্স করাটাও কিন্তু খুব মুশকিল হয়ে যায়। কারণ তার হাতের নাগালে সবকিছু। এখন একটা জিনিস দেখবেন কি আ আপনি খেয়াল করছেন কিনা জানি না বাট আমাদের সাথে হইছে। আমাদের মেক্সিমাম যারা ক্লায়েন্ট আছে। আগে আমাদের ওয়েবসাইট আসতো এরকম যে একদম হয় ব্র্যান্ড নিউ জাস্ট মানে ডিজাইন কমপ্লিট হইছে অথবা সে অনেকদিন ধইরা এবান্ডন ফালাইয়া রাখছে, কিছুই করেন নাই। হ্যাঁ, তো মানে যেটাকে আমরা মানে ডেডই বলতে পারি ওইরকম টাইপ অফ জাস্ট ডিজাইন করা অথবা আউটডেটেড কনটেন্ট এরকম। তো এখন একটা ক্লায়েন্টের ওয়েবসাইট কিন্তু আপনি পাইলে দেখবেন কি খুবই স্ট্রাকচার। এই স্ট্রাকচার কিরকম? দেখবেন যে
ডিজাইনটা দেখলেই বুঝবেন যে এটা সামহাউ লাভেবল দিয়ে বানানো, অথবা হচ্ছে মানে লাভেবল টাইপের যে মানে যে ওয়েবসাইট গুলো আছে আর কি, যেটা হচ্ছে জাস্ট আমি যেরকম প্রম্পট দিতে চাইতেছি, প্রম্পট দিলে আমার ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে যাইতেছে। আমি চাইতেছি যে তুমি লোগোটা এখানে বসাই দাও, এরকম এরকম। মানে মেইন কথা কি, মানে এখন খুব ইজি। আর আমার যদি লোগো বানানোর প্রয়োজন হয়, আমি জেমিনিতে চাইতেছি, ন্যানো বানানোতে চাপ দিতেছি, আমার একটা লোগো দরকার, এরকম এরকম দরকার, এরকম কালার বসাই দিবা, আমার লোগোটা বানাই দাও, শেষ। আমার সবকিছু রেডি হয়ে গেছে। তো একটা মেইন কথা কাহিনী হলো বলা যে যায়। আমি কিছুদিন আগে একটা ক্লায়েন্ট পাইছি, ঠিক আছে? উনি হ্যাঁ, এআই দ্বারা লোগো বানাইছে। আমি বলতেছি এই লোগোটা একদম খুবই বেসিক লাগতেছে। এটা দেখতে খুব অ্যাট্রাক্টিভ না। হুম, মানে আপনার কোম্পানির সাথে কোনো রিলেভেন্টই না এমনভাবে লোগোটা বানাইছেন। বাচ্চাদের হাতের আঁকানো এরকম একটা লোগো। আমি হুম। বলতেছি এটা রিপ্লেস করেন, আমি খুব ভালোভাবে একটা বানায় দিতেছি নিজে থেকে। বলতেছে, "না, আমি এটা তৈরি করব না। আমি তোমার কাছ থেকে লোগো নিব না। আমি এটাই রাখবো।" এআই দ্বারা বানাইছি কিন্তু আমি দেখেই বুঝতে হুম। পারতেছি। তো এখন আর কি ওই যে ওই প্যারাটা খাইতে হইতেছে না যে আমার আসলে $500 $1000 দিয়ে আমার একটা ডেভেলপার হায়ার করা লাগবে। হ্যাঁ, অ্যান্ড এখন তো দেখা গেছে যে মানে যেগুলা হোস্টিং প্ল্যাটফর্ম লাইক হোস্টিঙ্গার অ্যান্ড ব্লুহোস্ট টাইপ অফ যে জিনিসগুলো আছে, ওগুলা হ্যাঁ, তো এখন এআই ইন্টিগ্রেশন এপিআই দিয়ে বানানো আছে যে তুমি কিরকম টাইপ অফ ওয়েবসাইট বানাইতে চাও, ডোমেইন কিনছি, এরকম এরকম তুমি এরকম ডিজাইন করে দাও, তো ডিজাইন হয়ে যাইতেছে। তো আর যে বিষয়টা হচ্ছে মানে ডিজিটাল মার্কেটিং এর কথা যদি বলি, এসইও তে যদি আমরা আসি, এখন ক্লায়েন্টরা খুবই অ্যাডভান্স, মানে ChatGPT হোক, ক্লড হোক, যাই হোক, মানে ওইটা ইউজ করা হইলেও সে এতটুকু বুঝে যে আমার আসলে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন আসলে এভাবে বসাইলে হয়তোবা আমার আউটপুটটা এরকম আসতে পারে। এই জিনিসটা আসলে খুব কমন হয়ে গেছে এখন, মানে আমাদের কাছে, কারণ আমরা ইউজ টু ওয়েবসাইট খুললেই দেখি যে সবকিছু দেখি সাজানো মাজানো, তাহলে আমি কি করতাম পরে। এখন মূল বিষয়টা হলো যে আমার আর তার ভিতরে ডিফারেন্সটা আসলে কোথায়, আমিও এ ব্যবহার করতে পারি, সেও এ মানে ব্যবহার করতে পারে। এন্ড আমার কাছে যে টেকনিক্যাল নলেজ, মানে নলেজটা আছে, সেই টেকনিক্যাল নলেজটা তো আলটিমেটলি তার ভিতরে নাই। সেই গুণটা ফলো করতেছে যে আমি যদি বলতেছি যে আমার আসলে কি কি করা লাগবে, চ্যাট জিপিটি বলছে যে তুমি এই পাঁচটা জিনিস করো, তুমি পাওয়া যাবা। এন্ড সে ব্লাইন্ডলি জাস্ট ওইটা দেখাই, ও বলছে মানে এইটাই। কিন্তু হ্যাঁ, দিন হ্যাঁ, শেষে আসলে আউটপুটটা ওইখানে আসতেছে না। আমাদের ক্ষেত্রে যেটা আমরা করি, ও যদি ৫ টা জিনিস বলে, আমরা ওইখানে সর্ট আউট করতেছি যে না, ওই ৫ টার ভিতরে ২ টা জিনিস সঠিক বলছে, এটা এপ্লাই করা যায়। কিন্তু ৩ টা ভুল, ওই ৩ টার আমরা আবার রিপ্রম্পট করতেছি যে এই ৩ টা জায়গাতে ডিস্টার্ব আছে, তুমি এই ৩ টা জিনিস ঠিক করো। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মানে আমাদের ভিতরে আর তাদের ভিতরে। বাট এখন খুবই অ্যাডভান্স এই জায়গাটাতে। এন্ড সবচেয়ে বেশি কনসার্নের এরিয়া এখন সব জায়গাতে মানে যেটা হইছে যে আম এখন মানুষ এআই মোডের ভিতরে অথবা ChatGPT র‍্যাংকিং এর ক্ষেত্রে বেশি ফোকাস দিতে চাইতেছে সবাই। তবে আমার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হইলো যে আ একটা জায়গাতে একটা সমস্যা হইছে, সেটা কি যে আ সার্ভিস বেসড যে পেজ গুলা আছে, মানে হ্যাঁ, ওই হ্যাঁ। পেজগুলার ক্ষেত্রে এখন কিন্তু ক্লিক অনেক ড্রপ করছে। কিন্তু লোকাল এসইও আগেও ছিল, স্টিল আছে, অ্যান্ড সামনে অনেক গ্রো করবে। যতই এআই আসুক, আসুক। কিন্তু মানে যেটাকে আমরা হচ্ছে ট্র্যাডিশনাল এসইও বলতেছি, এটা আসলে বলা যায় না এখন ২৭ এ পর্যন্ত যাইতে, যাইতে কতটুকু ইভলভ এখানে আসে, এটাই এখন দেখার বিষয়। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে কি দেখেন, আগে কিন্তু মানুষ সাধারণত সার্চ করত Google-এই ইনফরমেশন হুম, খোঁজার জন্য। হুম, কিন্তু হুম, হুম। ইনফরমেশন খোঁজার জন্য বা ইনফরমেশন জানার জন্য এখন কিন্তু কেউ অতটা আর Google ইউজ করতেছে না, না। না, Google এখন আর ইউজ শুধু করে না। যে এখন ChatGPT কে বলতেছে হ্যাঁ, হ্যাঁ, ChatGPT এখন হচ্ছে এখন হচ্ছে হলো যে মানে ডিপ রিসার্চ মোড যেটা এভেইলেবল হ্যাঁ, আছে, হ্যাঁ, এখন সেটা যেকোনো হ্যাঁ, জিনিসের ক্ষেত্রে হয়। আর মানুষ এখন ইউজড টু যে মানে আমার রিসার্চ এর প্রয়োজনে যদি কোনো কিছু দরকার হয়, আমি Perplexity তে যাইতাছি, রিসার্চ মানে ডিপ রিসার্চ অন করে জাস্ট দিতাছি। সোর্স এভেইলেবল, সবকিছুই আমার কাছে আছে। এখন ট্রাফিক সোর্সটা আসলে ড্রাইভ হইতাছে হইলো এইখান থেকে হচ্ছে এইখানে। মানে হ্যাঁ, হ্যাঁ। একটা এআই আর মডেলে আমি জিজ্ঞেস করতেছি, আমারে সোর্স দিতেছে, লিঙ্ক দিতেছে, তারপরে আমি হচ্ছে ওইখানে ড্রাইভ হইতাছি। হ্যাঁ, তো আরো এই একটা জিনিসটা আগে বিষয় হইতো হইলো ডাইরেক্ট। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আপডেট হইছে দেখেন, আগের ফোনগুলোতে কিন্তু এআই থাকতো না হুম, ডিফল্ট হুম, ভাবে। হুম, এখন হুম, ফোনগুলো যখন নতুন কিনতে যাবেন বাজার থেকে দেখবেন ওই ফোনগুলোতে অটোমেটিক্যালি তারা ChatGPT, Gemini এই সফটওয়্যার গুলো অটোমেটিক্যালি ইনস্টল করে রেখে দিয়েছে। মানে হুম, আপনাকে হুম, হুম, ব্যবহার করতে বলতেছে। এখন ইউজার তো এগুলোর সাথে এখন স্বাচ্ছন্দ্য বোধ হয়ে যাবে। হুম, হুম, এগুলোই ওইটাই। ব্যবহার করবে তারা অ্যান্সার নেওয়ার জন্য। হুম, কিন্তু আমি আরেকটা বিষয় যেটা মনে করি সেটা হচ্ছে মানুষ এখনো Google-কে ব্যবহার করবে শুধু লোকাল এসইও এর ক্ষেত্রে। যেমন তার সার্ভিস নেওয়ার ক্ষেত্রে। হুম, যেমন হুম, কেউ যখন সেলুন খুঁজবে, সেলুন নিয়ার মি, রেস্টুরেন্ট হুম, নিয়ার মি। মানে এইসব নেওয়ার ক্ষেত্রে মানুষ কিন্তু তবু Google-এ যাবে। এটা নেওয়ার জন্য কিন্তু কেউ ChatGPT-র কাছে যাবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
ওইটাই। তো লোকাল এসইওর জন্য এই মার্কেটটা এখনো আছে। হুম, হুম। ওইটাই এখন আমি এজন্যই আসলে প্রেফার করি যে মানে ওই ট্রেডিশনাল ওয়েতে আসলে কাউকে খুঁজার মানে না খুঁজার চাইতে যদি আমি এইভাবে ট্রাই করি তো ডেফিনিটলি আমার আউটপুটটা এখানে ভালো আসবে। আর না হইলেও আপনি একটা হ্যাঁ শব্দ শুনতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তো কিন্তু ওই মানে ওয়েটা হইতে হবে পিওর। মানে আমি জাস্ট হইতাছে র‍্যান্ডম ধরে জাস্ট সবাই মেইল করতেছি অথবা আমি WhatsApp এ টেক্সট করতেছি। এরকম হইলে হবে না। আমার তো তার আসলে কনভিন্স করার মতো জিনিস বলতে হবে। এখন মানে সাধারণত সবাই যেটা করে যে মানে এখন এই জিনিসটা খুব ইজি। ChatGPT কে আমি বলতেছি যে আমি অমুক মানে এরকম টাইপ অফ রিচ আউট করে চাইতেছি যে ফার্স্ট মেসেজে কি বলা যায়? ফার্স্ট মেসেজে একটা মানুষ আছে আমি কি বলতাম যে ভাই তোমার বিজনেসটা আমি তো তোমার ব্যবসাটা ঘাটলাম অথবা তোমার এটা ঘাটলাম তোমার এটা এরকম এভেইলেবল নাই। তো আমি তোমার হচ্ছে এটা গ্রো করে দিতে পারবো। এখন এটা মানুষটা আসলে মানে একটা অজানা মানুষ হঠাৎ করে কোন দিকে টপকে আইসা বলল আর আইসা বলতেছে এরকম। তো এভাবে তো আসলে একটা জিনিসের আউটপুট পাওয়া যায় না। তো একটা মানুষের সাথে মানে সোজা হিসাব আমি যদি হঠাৎ করে আমার ফেসবুকে আমি যদি কেউ একজন আমার ডিএম করে যে ভাই কি অবস্থা কেমন আছেন তাহলে তো ওইটাই তো সন্দেহজনক লাগে যে এটা আবার কে চিনলাম না তো হ্যাঁ, 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 এসে জিজ্ঞেস করলো হঠাৎ করে আমি কে? বা আমারে ওইটাই কেমন তো আছেন? তো তো আমি আরেকটা প্রশ্ন যেটা জিজ্ঞেস করতে চাইলাম ভাই, এ এখন মনে করেন হ্যাঁ, যে প্রশ্নটা জিজ্ঞেস করতে সেটা হচ্ছে, এখন আপনাদের মান্থলি রেভিনিউ কিরকম আসে? মানে পুরো কোম্পানিটার এবং ২য় প্রশ্ন হচ্ছে আপনাদের আউটসোর্স এর মাধ্যমটা কোন জায়গায়? মানে ইমেইল দ্বারাই আউটসোর্স করেন নাকি LinkedIn এ ডিএম করে? আচ্ছা এখানে হচ্ছে আমি একদম ডিরেক্টলি বলতে চাইতেছি না যে এক্স্যাক্টলি কতটুকু আসতেছে বাট আমি হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট একটা ধারণা দিয়ে দেই অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্সিমেটলি মানে পার মান্থ মোর দ্যান $5,000 এটার আপে আসে এন্ড এভারেজ মানে 12,000 এর ভিতরে মানে 5,000 টু 12,000 এর ভিতরে এভারেজে এটা কোন সময় একটু বাড়ে কমে বাট এই রেঞ্জ ক্যাচ কইরা ধরে রাখছে। আর যেই কথা আউটসোর্স এর কথা বললেন সেটা হইলো কি যে ইমেইলটা বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করতেছি আমরা এন্ড আম আর এমনে তো বাইরে আমি যেটা বললাম যে আমাদের অবশ্যই এটার জন্য এজেন্সি হায়ার করা আছে। সো আমাদের আসলে ওইরকম এফোর্ট দিতে হইতেছে না। সো এই ক্ষেত্রে আমরা যেটা আমাদের কাছে বিষয়টা এরকম যে আমি যদি ৫ জনকে ইমেইল করি, আমি ৫ জনের ব্যাপারে খুব ডিটেইলড ভাবে জানতাছি, খুব ডিটেইলড ভাবে রিসার্চ করতেছি তাদের সাথে কথা বলার জন্য। তো আমার কাছে এখন ওই টাইপ অফ প্যারা নাই যে আমার আজকে ২০ জনের ইমেইল না করলে হইবই না। আমার এখন ঐরকম টাইপ অফ যারা মাথা ব্যাথা ইমেইল নাই করে যে না, মানে আপনি যাদের আউটসোর্স করে নিছেন যে হ্যাঁ, লিড জেনারেশন এর ক্ষেত্রে হুম, হুম, তারাই হুম। কি আউটরিচ করে দেয়? হ্যাঁ, মানে এটা সম্পূর্ণ এখন ওদের উপর নির্ভর করতেছে যে মেইন কথা হলো আমার ওদের সাথে ডিল হইলো একটাই যে তুমি আমারে পার মান্থ ৩০ টা কল বুক করে দিবা। এখন এটা ও তুমি যেভাবে হোক, তুমি যেখান থেকে সোর্স করো। এখন ও LinkedIn থেকে হোক এন্ড ওর যদি মনে করেন এটার জন্য ও মানে ৳৫,০০০ মানে ৳১০,০০০-২০,০০০ যদি টুল কিনা হইলো চালাইতো, এটা এখন ওর উপর নির্ভর করে। এটা ওটার জন্য আমার কোনো কিছু জিজ্ঞাসাও করার কিছু নাই, কিছুই নাই। আমার কথা হচ্ছে তুমি আমার হাই কোয়ালিটি ৩০ প্লাস লিড জেনারেট করে দিবা, যাদের সাথে আমার কলে কথা হবে। ঠিক আছে? অ্যান্ড তারা আমার ব্র্যান্ড সম্পর্কে জানতেছে কিনা এটার উপর নির্ভর করে। এখন তাহলে তো ওরা আপনাকে খুব হাই পে করা লাগে সম্ভবত মেবি হ্যাঁ? বুঝি নাই। মানে আপনি তো তাদেরকে তাহলে সম্ভবত অনেক কিছুই অনেক বড়ই একটা পেমেন্ট তাদের মান্থলি পে করা হ্যাঁ, লাগে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটার জন্য ও অনেক হাই রেঞ্জ অফ পেমেন্ট করা লাগে। এখন আমি বলি, এই জায়গাটা আসলে আমার কাছে যখন মানে এই যে মানে বান্দাটা আমাদের সাথে এখন কাজ করতেছে, এই বান্দাটাও একসময় এতিম আছিল। মানে ওও ১ম এজেন্সি স্টার্ট করছে। মানে অ্যান্ড বলতে গেলে আমরাই ওদের ফার্স্ট ক্লায়েন্ট। ঠিক আছে? ও অ্যান্ড ওই মানে এখন মজার বিষয়টা মানে কোন পয়েন্ট অফ ভিউটা ভাল লাগছে আমি সেটা বলি। সেটা হইলো ও আমার কাছে ১ম যখন রিসার্চ করছিল আমার LinkedIn এ ও কিন্তু জানে যে আমি যতই মানে ভগর করি, আমি যতই গলা ফাটায় বলি যে আমি অমুক-তমুক অথবা আমি ফাউন্ডার-মাউন্ডার যাই হোক। কিন্তু ও কিন্তু ঠিকই আমার ব্যাপারে ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে দেখছে যে আমি আসলে খুব ঝামেলার ভিতরে আছি। ও বাইরে থেকে যতই এক্সপ্রেস করুক আর মানে ওই জায়গাতে স্ট্রাগল করতেছে। ও আমার কাছে রিচ আউট করার জন্য এত কিছু বলে না। ও ডাইরেক্ট পয়েন্টে আসছে। ডাইরেক্ট পয়েন্টে একটা কথাই বলছে
যে আমি তোমার প্রোফাইল মানে জাস্ট আমি তোমার অনেকদিন যাবত দেখতেছি তুমি এরকম টাইপ অফ পোস্ট করতেছো এন্ড করতেছো দেন করতেছো এন্ড যেহেতু তুমিও একজন মানে তুমি আউটরিচ নিজের থেকে ট্রাই করো, তো আমি তোমার সাথে হচ্ছে ডিপলি একটু কথা বলতে চাইতেছিলাম যে তুমি কেমন টাইপ অফ পাবলিক টার্গেট করো এন্ড তোমার আসলে অফার কিরকম, এগুলো আমি একটু দেখতেছি মানে তোমার সাথে এই ব্যাপারে কথা বলতে চাইতেছিলাম। এন্ড তুমি যদি চাও আমি তোমার জন্য তোমার হয়ে আমি হচ্ছে এই জিনিসটা করে আমি তোমার পার মান্থ 10-15 টাকা করে কল বুক করে দিতে পারি। হ্যাঁ, তো ভালো কথা। তো আমি ওই সময় জাস্ট মেসেজ সিন করে কোনো রিপ্লাই দেই নাই। একদম অনেস্ট কথা বলতেছি, আমি মেসেজ সিন করে কোনো রিপ্লাই দেই নাই। আমি জাস্ট ইন্টারেস্টিং। দেখছি রেখা ইগনোর করছি। তো এখন এরপরে কিন্তু ওই বান্দাটার মাধ্যমে এটা হইছে যে আমার ভিতরে এই আইডিয়াটা আসছে যে এরকম টাইপ অফ এজেন্সি আছে যারা আমার হয়ে অথবা আউটরিচটা করতে পারবে, যাদেরকে হায়ার করলে আমার আউটপুট বের করে দিবে। তা আমরা এরকম করছি, আমরা ডিসিশনাল ভাবে আমাদের প্রাইস রেঞ্জে মিললা ছিল না, তখন একটু ফিনান্সিয়াল কন্ডিশনও খারাপ ছিল যে মানে যেরকম ডিমান্ড ওই টাইপ মানে ওইটার 1/4 নাই আমাদের কাছে, এরকম সিচুয়েশন। তো একটা এজেন্সির সাথে আসলে কথা হয়েছিল যারা এটা এই ডিলটাতে রাজি হয়েছে যে আমরা কমিশন বেসিসে গেছি, যে আমাদের যে ডিলটা হবে সেটার 30% হচ্ছে আমরা ওইখানে মানে হ্যান্ড ওভার করবো মানে কমিশনে। তো ওরা নিবে। ওদের মাধ্যমে, হ্যাঁ, তো ওদের মাধ্যমে এটা হচ্ছে পার মান্থ, এটা ওদের সাথে ডিল ছিল যেহেতু আমরা মানে ওদেরকে ফুল অ্যামাউন্ট একসাথে দিতে পারি নাই। তো ওদের সাথে হচ্ছে আমাদের এরকম হয়েছে যে একটা প্রজেক্ট যদি আমাদের কনফার্ম হয় তো পার মান্থ হচ্ছে যতদিন ওটা চলবে তার 30% ওদের পার মান্থ দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এন্ড হ্যাঁ। দেন আমাদের সাথে মানে ওরা যারা আইনা দিছিল, তো আমাদের ওদের মোটামুটি 2টা ওরা বুক করছিল, যেটা আমরা হচ্ছে কন্টিনিউয়াস করছি, অনগোয়িং গেছে। এন্ড ওই যে যে জিনিসটা পাইছি দেন আমার কাছে কিন্তু ওদের কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগে না, যে কারণে হচ্ছে আমরা সুইচ করছি। তো পরে হচ্ছে আমি সাডেনলি হচ্ছে ওই বান্দারে মেসেজ দিছি যে বান্দাটা আমার কাছে রিচ আউট করছিল হঠাৎ কইরা, এন্ড সাথে সাথে রিপ্লাই যে আমি মানে ও জাস্ট আমার একটা কথা বলছে যে আমি জানতাম যে আমি তোমার কাছ থেকে এরকম একটা রিপ্লাই পাবো। তো দেন ও সাথে সাথে মিটিং মানে কল বুক করলো, এন্ড কল বুক করার পরে ওর সাথে মানে মিটিং এ কথা হইলো, এন্ড আমরা আমাদের কন্ডিশনটা বুঝায় বললাম যে এরকম এরকম হাবিজাবি এরকম এরকম, তো তুমি কিরকম ডিমান্ড করতেছো। এখন দেখেন আমি ওর জন্য প্রথম যখন আমার কাছে আসছে আমি তখন ছিলাম হইতাছে হইলো মানে মানে খুব বেশি মানে কোল্ডও না আবার খুব বেশি ওয়ার্মও না, ঠিক আছে, মানে আমি তখন ওয়ার্ম ছিলাম, মানে হ্যাঁ, ওয়ার্ম টাইপ অফ লিড ছিলাম ওর কাছে। কিন্তু পরে আমি যখন লাস্ট টাইম ওর কাছে গেছি তখন আমি ওর কাছে হট লিড ছিলাম সোজা হিসাব, কারণ আমি এখন সব জানি, আমার এই জিনিসটা সম্পর্কে ঘাটাঘাটি হয়ে গেছে। আর আমি শুধু পয়েন্টে আসছি যে ভাই তোমার প্রাইস কত আর তুমি আমারে পার মান্থ তুমি কতটুকু রেজাল্ট দেখাইতে পারবা, এরকম এরকম আমার মানে জাস্ট হচ্ছে আউটপুট দরকার, সোজা হিসাবে আসছি আমি। তো ও জাস্ট অন্বেষণের মানে ওর কাছে তখন ওর ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, কারণ ওর কোনো ক্লায়েন্ট নাই। তো ও যে আমার একটা প্রেজেন্টেশন দিবে অথবা আমার বলবে, ওর জাস্ট হচ্ছে কি নোশনের ভিতরে একটা ডক ক্রিয়েট করা স্ক্রিনশট সহ যে আমি তোমার এরকম এরকম মানে ও যে আমার একটা ফানেল বুঝাইতেছে, ফানেলটা হচ্ছে নোশনের ডক আকারে বুঝাইতেছে। হ্যাঁ। তো তো যাই হোক আমি আসলে এটা নিয়ে আর কোনো কমপ্লেন করি না, কারণ আমিও বুঝতেছিলাম যে ওর জায়গাটাতে আমি থাকলে হয়তো আমি ওই কাজটাই করতাম। তো এই জন্য পরে ও যখন বুঝাইছে আমার কাছে খুব খুব ভালো লাগছে ব্যাপারটা, এন্ড পুরো ফানেলটা আমার কাছে খুব বেটার লাগছে। এন্ড ইভেন দো আমার যে ফানেল ছিল তার 3 টাইমস বেটার ফানেল ওর কাছে ছিল। দ্যাটস ওয়াই আমার কাছে আসলে আমার কাছে ওই জায়গাতে কনফিডেন্স ফিল হয়েছে যে ও এক্সপিরিয়েন্স না হইলেও ওর যে ফানেল আছে, যেহেতু আমি এই ফানেলটা আমার আউটপুট বের হয়েছে এবং ওটা 3 টাইমস বেটার, তো ও ডেফিনেটলি ভালো কিছু করবে। তো এই জন্য হচ্ছে হ্যান্ড ওভার করছি। এন্ড রাইট নাও আসলে বলার বাইরে মানে ও যেরকম মানে কাজ করতেছে, এন্ড ও ছিল একলা পাবলিক, ওইখান থেকে ও এখন মোটামুটি বড় লেভেলের একটা টিমও বানায় ফেলাইছে। মানে এখন দেখেন ওই লোক যদি প্রতিনিয়ত ক্লায়েন্ট নিয়ে আসে তাহলে তো আপনাদের মাসে প্রতিনিয়ত ক্লায়েন্টের সংখ্যা বেড়ে যাওয়ার কথা। আপনারা এতগুলো ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করেন? নাকি ওই আগের ক্লায়েন্ট গুলোর সঙ্গেই লম্বা সময় যাবৎ কাজ চলতেছে? আগের ক্লায়েন্টদের সাথে লম্বা সময় যাবত কাজ চলতেছে সেইটার। এখন দেখেন আপনার যদি 10টা ক্লায়েন্ট থাকে, এটা হুম, কোনো সময় পসিবল না যে ওই 10 জনই আপনার সাথে লং টার্ম কন্টিনিউ করবে। হ্যাঁ, আপনার সাথে কন্টিনিউ করবে কারা, যারা হচ্ছে আপনার ভ্যালুটা বুঝতেছে অথবা আপনি যে আউটপুটটা আনতেছেন সেইটার মূল্যটা বুঝতেছে, যে না হ্যাঁ, এইটা যদি আমি আরো 6 মাস কন্টিনিউ করি এখন যেটা আসছে এটা এরা আরো স্কেল হবে। হ্যাঁ, এই হ্যাঁ, যে স্কেলিং এর যে বিষয়টা, এটা যারা বুঝতেছে তারা আপনার সাথে লং টার্ম যাইতেছে।
And আমি বুঝতে পেরেছি। কিছুদিন আগে আপনার একটা পোস্ট দেখছিলাম যে আপনি একজনের সাথে ১ বছরের একটা ইনভয়েস এর একটা পোস্ট দিছিলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। Facebook এর মেবি। তো হ্যাঁ, হ্যাঁ, Facebook দেখেন দিছিলাম। সে আপনার সাথে লং টার্ম কাজ করতেছে কারণ সে আপনার ওই ইফোর্ট টা বুঝতেছে অথবা সেই স্কেলিং এর বিষয় বুঝতেছে যে অমুক ব্যক্তি আমার জন্য যেটা করতেছে সেটার আউটপুটটা আমি পাইতেছি। অ্যান্ড আমার এটা আসলে কন্টিনিউ করা উচিত। এখন আমি যতটুকু জানি যে আপনার সাথে আমার লাস্ট যখন কথা হয়েছিল, তারে আপনি ১ম এ মানে ফ্রি সার্ভিস অফার করছিলেন। হ্যাঁ, অ্যান্ড হ্যাঁ। দেন অ্যান্ড দেন আপনি তারে বলছিলেন যে আপনি তারে ৩ মাসের রেজাল্ট আইনা দিবেন। না আনলে হ্যাঁ, তারপরে না আনলে পরে বাদ দিতে। তো ৩ মাসে আপনি রেজাল্ট অবশ্যই আনতে পারছেন। তার থেকে বেটার কিছু করতে পারছেন। দ্যাটস ওয়াই হচ্ছে সে আপনার সাথে এই পর্যন্ত আইসা পৌঁছাইছে। হ্যাঁ, হ্যাঁ। তো এখন দেখেন আমার প্রমিস যদি একজনের কাছে থাকে যে আমি তোমার ৩ মাসের রেজাল্ট আইনা দিব। এখন হয়তোবা আমি আনছি বাট তার কাছে মনে হইছে যে না দ্যাটস মানে এটা আমার কাছে এনাফ। আমার এর পরে আর যাওয়ার প্রয়োজন নাই। এখন তার ক্ষেত্রে সে ডেফিনিটলি ওইখান থেকে লিভ নিতেছে। তো এরকম বাট আমাদের আসলে এখন একটা বিষয় আমি বললাম যে আমি একটা অ্যাপ্রক্সিমেট ধারণা দিছি যে ১৫ থেকে ৩০ টা কল পার মান্থ মানে বুক হয়। মানে এটা হচ্ছে একদম মানে 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 ক্লাসিফাইড মানে যাদের ভিতরে কোনো ঝামেলা নাই। মানে যারা হুম। আসলে এই জিনিসটা নিয়ে ইন্টারেস্টেড তাদের সাথে কিন্তু আমরা কথা বলতে যাইতেছি। আমি ওর সাথে সোজা কথা যে ভাই যদি বিগিনার লেভেলের হয় অথবা মিডিয়াম লেভেলের হয় ওই মিটিং তুই কর, ওর সাথে তুই ডিল কর, যা ইচ্ছা তাই তুই কর। আমার পর্যন্ত আনিস না। আমার পর্যন্ত কারে আনবি? যে হইতাছে হইলো এই জিনিসটা মানে আসলেই চায়। মানে ওর ভিতরে একটু ইন্টারেস্ট লেভেলটা আগ্রহ অনেক হাই। আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ইন্টারেস্ট লেভেলটা অনেক হাই যে না ও আসলে এটা সম্পর্কে মানে মানে বড় লেভেলের কিছু একটা করতে চাইতেছে। কারণ আমরা হুম। আসলে ওই যে বিগিনিং ফেজ অফ ক্লায়েন্টদেরকে সার্ভিস দিয়া মানে নিজের বদনাম কামাইতে চাই না। তো হ্যাঁ, কিছু, কিছু আছে নেগেটিভ দেওয়ার জন্য রেডি হয়ে আছে হ্যাঁ, কিন্তু। তো এগুলো এজন্য নিয়ে আসলে আসলে আমরা ওই জিনিসটা আসলে করি না। তো এইজন্য পুরাটাই হচ্ছে ওর উপর ছাইড়া দেওয়া অ্যান্ড ও ডেফিনিটলি খুব ভালো কাজ করতেছে। অ্যান্ড আরেকটা মজার বিষয় হলো কি যে দেখেন আ এমন হয় যে অনেক লার্জ অ্যামাউন্ট অফ মানে প্রজেক্ট চইলা আসে। মানে যেটা আসলে আপনি হ্যান্ডেলই করতে পারবেন না। হ্যান্ডেল না করতে পারলে তখন কি করতে হয়? যে হোয়াইট লেভেল এজেন্সির কাছেও যাইতে হয়। তো সেক্ষেত্রে আমরা কখনোই আসলে ওইভাবে মানে সোলো ফ্রিল্যান্সার এর কাছে যাই নাই যে ভাই তুমি আসো, তুমি আইসা। এখন টিম আছে আর আমি যদি এখন বিষয়টা হলো কি যে আমি তো চাইলে এখানে টিম বড় করতে পারি। এখন টিম হুম, বড় করতে গেলে আপনার কিন্তু মান্থলি কস্ট বেড়ে যাবে। অ্যান্ড হুম। পরবর্তীতে যেটা হবে যখন এক্সপেন্সেস এর যে ভারটা, এক্সপেন্সও হ্যাঁ, কিন্তু বাইরে যাইতেছে। এখন হ্যাঁ, আপনি যদি ব্যালেন্স ক্রিয়েট না কইরা টিমই বড় করতে থাকেন তাহলে কিন্তু একটা পর্যায়ে যায় আপনি ঠিকই পয়সা যাবেন। তখন আপনি না চাইতে হইলে আপনার পাবলিক ফায়ার করা লাগবে। যে ভাই আমি হ্যাঁ, পারতাছি না তুমি যাও গা। অ্যান্ড ওই টাইমটা আসলে খুবই খারাপ। তো আমি আসলে ওই ধরনের সিচুয়েশন যাইতে চাই না। যে কারণে আসলে আমাদের যদি ঐরকম টাইপ অফ জিনিস আসে তো সেক্ষেত্রে হোয়াইট লেভেলের কাছে যাই। আ ওইভাবে আসলে হয় আরকি। মানে মানে একটা আউটসোর্স করার রাস্তা আপনি রেখেই দিয়েছেন। যাতে করে হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। এজেন্সির কাছে যাইতে পারি এবং তাদেরকে বলতে পারি, "ভাই আমার এই কাজটা কমপ্লিট করে দেন। আপনারা এত হ্যাঁ, হ্যাঁ। পার্সেন্ট নিয়ে যান বা হুম, হুম। প্রয়োজনে 80% ই নিয়ে যান। সমস্যা নাই। হ্যাঁ, ক্লায়েন্টটা ওইটাই। অন্ততপক্ষে হ্যান্ডেল করতে হবে।" কারণ এখন মূল বিষয়টা হইলো কি দেখেন, হ্যাঁ, আমি এটা মনে করি যে আমি যদি সেল করতে জানি, হুম, আমার মানে কোনো কিছুই প্রয়োজন নাই। আমার জাস্ট টেকনিক্যাল নলেজ দরকার একজনের কনভিন্স করানোর জন্য যে ভাই এই জিনিসটা এরকম, এরকম হয়। শেষ। আমার ডিল ক্লোজ হইছে এরপরে আমি যদি বুদ্ধিমান হই, আমি জীবনে এর পেছনে সময় খরচ করতাম না। আমি খরচ করতাম হইতাছে আমি পাইছি। আমি $১,০০০ একটা যদি ক্লায়েন্ট ক্লোজ করি, আমি ওটা আউটসোর্স করতেছি $২০০-৩০০ এ। $৭০০ আমার রেভিনিউ। এখন এরকম যদি আমার কাছে ৫ টা ১০ টা হয়, আমি ক্লায়েন্ট কত ডলারে ক্লোজ করতেছি ওটা কেউই দেখে যাইতেছে না। আমার হিসাব হইতেছে আমি যারে আউটসোর্স করতেছি ও কতটুকু ডলার চার্জ করতে চাইতেছে অথবা আমি তারে কতটুকু অফার করতে চাইতেছি। হ্যাঁ, এটাই হলো হ্যাঁ। মূল বিষয়। তো তো ইদানিং আসলে অনেকেই অনেক রকম ভাবে মানে মানে চার্জ করে, কেউ যা ইচ্ছা তাই করে। আমি আসলে স্পেসিফিক্যালি এই জিনিসটা এক্সপোজ করতে চাইতেছি না যে কিরকম টাইপ অফ মানে একটা পার ক্লায়েন্ট কিরকম টাইপ অফ মানে ক্লোজিং হইতেছে। এখন দেখেন ওকে। সবার কন্ডিশন কিন্তু সেম না। এখানে ডিফারেনশিয়েট থাকে। সো সেক্ষেত্রে কম বেশি হয়ই আরকি। হ্যাঁ, হ্যাঁ, এরকম হয়। দেখেন যারা লং টার্ম এ থাকবে, লম্বা সময়ের যারা যেমন আমার সঙ্গে হয়েছে। যারা আমার সঙ্গে লং টার্ম এ আছে তারা কিন্তু পেমেন্টটা কম দিচ্ছে কিন্তু লং টার্ম এ আছে। এটা হুম, ভালো হুম, হুম। বিষয়। কিন্তু ওইটাই। কিছু ক্লায়েন্ট আসে ২ মাসের জন্য, ১ মাসের জন্য কাজ করবে। কিন্তু তারা আবার এমন অ্যামাউন্ট দিয়ে যাবে যেটা ১ হুম। বছরের সমান ইনকামের সমান।
হুম, এরকম ব্যাপার। ওইটাই, কিন্তু তারা তো ওইটাই। ২ মাস থাকলো। ২ মাস পরেই চলে গেল। এরকম কিন্তু ক্লায়েন্ট তো দরকার। একটা বিষয় হলো আমি যেটা সাজেশন দিতে চাই সেটা হলো যারা একদম বিগিনিং অথবা মিড লেভেল আছে তাদের কাছে মানে অনেকে আছে একটা অ্যাটিটিউড নিয়ে ঘুরে যে আমার স্কিল অথবা আমি যা কিছু পারি এটার ভ্যালু অনেক বেশি। এটার কমে আমি মানে ডিলে যাব না। তো হুম, আমি যদি মানে তাদের উদ্দেশ্যে বলি সেটা হইতেছে হলো যে আপনার কন্ডিশন সবার আগে দেখতে হবে যে আপনি কোথায় আছেন। সেকেন্ড হইতেছে হইলো যে আপনার শুরুর দিকে অথবা মানে মাঝামাঝি পর্যায়ে আপনার কম হইলেও সেই জিনিসটা হুম। আপনার করা উচিত। ধরেন $500 কাজ আপনি $200 এ করেন। নো প্রবলেম। বাট আপনি তারে এমন কিছু ডেলিভার করেন যাতে সে ওই আপনার প্রশংসাটা ১০ জন মানুষের কাছে যায় করতে মানে একটা বাইরেও দ্বিধাবোধ না মনে করে। হ্যাঁ, হ্যাঁ, অ্যান্ড হ্যাঁ। ওই একজনই আপনাকে ১০ জন এনে দিবে। হ্যাঁ, হ্যাঁ। তো ভ্যালু প্রোভাইড করা। হ্যাঁ, ওইটাই। মানে মানে আর আরেকটা বিষয় হয়েছে কি, আমি এটা সিনেমার থেকে শিখছিলাম। সিনেমা একটা হুম, দেখছিলাম। উনি বলছিল হুম, যে, "আপনি যত টাকার জিনিস বিক্রি করেন, হুম। চেষ্টা করবেন তাকে এমন ভ্যালু দেওয়ার যাতে করে সে ফিল করতে পারে আমি যত টাকা দিয়ে কিনতেছি তার থেকে বেশি পাচ্ছি।" শেষ যেটা বলতে চাইলাম আপনার তাহলে কামব্যাক কবে হচ্ছে LinkedIn এ কিংবা YouTube এ? মেইন কথা হচ্ছে দেখি আমি এই মাসে খুব শীঘ্রই চেষ্টা করতেছি। LinkedIn কিরকম হবে আমি জানি না। বাট আমি YouTube এ অবশ্যই ব্যাক করতেছি। আমার মাঝখানে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হইছে। তো আমি দেখেন একটা বিষয় হলো কি যে আমি কিন্তু ওইটাও আমি চেক আউট করছি কখন আ 1000 হওয়ার পরেও আরো মানে ১১০০ পার হইছে তারপরে দেখছি আমি। এর আগে আমি খেয়াল করি নাই। মানে আমার খেয়ালই প্ল্যানিং ছিল করতে যে হ্যাঁ, আমার প্ল্যানিং না আমি ওই মানে আমার যে ওই ব্রাউজারটা আছে যেটার ভিতরে আমার ওই অ্যাকাউন্টটা YouTube এর। তো ওইটা আমি আগে ফ্রিকোয়েন্টলি প্রতিদিন আর না হইলেও ৩-৪ ঘন্টা পর একবার হলেও চেক করতাম যে কোন নতুন কমেন্ট আসছে কিনা। কেউ একটা কমেন্ট করছে কিনা। ভাই সত্যি কথা। আমি আমি মনে করেন যে একটা ভিডিও পাবলিশ করলে আমি ৩-৪ ঘন্টা পর হইলেও একবার চেক করতাম। জাস্ট ওই একটা রিজনে যে আ কত লাইক পড়ছে ওইটা আমার দেখার বিষয় না, কত ভিউজ হইছে সেটা দেখার বিষয় না। আমি জাস্ট দেখতে চাইতাম যে কেউ কমেন্ট করছে কিনা। মানে সে যেন কমেন্ট মানে একজন ব্যক্তিও যেন কমেন্টের রিপ্লাইটা মনে করেন যে মিস না যায়। যেন এই জিনিসটা যেন ফিল না হয়। তো আমি যেন চেক করতাম। কিন্তু মাঝখানে হচ্ছে ব্রেক নেওয়ার কারণে কি মানে ওই ব্রাউজারটা আমি ঢুকতাম না। মানে ঢুকাই হয় না। তো হঠাৎ সাডেনলি মনে হলো যে না অনেকদিন পরে মনে পড়ছে। একজন সাবস্ক্রাইবার মেসেজ করছিল যে ভাই ব্যাক করেন। তো আমি জাস্ট ওই দিনকার মনে হলো যে না ইউটিউবটা একটু চেক দিই কি অবস্থা। এতদিনে তো মনে হয় কমেন্ট ভরে গেছে নোটিফিকেশনে। তো যেই কথা সেরকম কাজ ঢুকছি দেখি যে অনেক লেভেলের নোটিফিকেশন অ্যান্ড ড্যাশবোর্ডে যায় দেখি যে সাবস্ক্রাইবার অলরেডি 1000 হয়ে গেছে। অ্যান্ড ওয়াচ টাইমও প্রায় কাছাকাছি হয়তোবা মনিটাইজেশনও খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। বাট ওইটা নিয়ে আমার আসলে কোনো ইন্টারেস্ট নেই। বাট আমার প্ল্যানিং ছিল এরকম যে 1000 হইলে সেটা নিয়ে একটা কিউএনএ টাইপ অফ কিছু করা অ্যান্ড কিছু গিভওয়ে করার প্ল্যান ছিল। অ্যান্ড হয়তোবা একটু লেট হবে বাট এগুলো সবকিছুই হবে ইনশাআল্লাহ। আপনার কি ভাই মনে আছে যে আমরা কবে আমরা একসঙ্গে মিট করছিলাম বা আমরা কিভাবে পরিচয় হয়েছিলাম? হ্যাঁ। আমরা কিন্তু LinkedIn থেকে পরিচিত। হ্যাঁ, LinkedIn থেকেই কিন্তু মানে এত এই পর্যন্ত আসলে মানে সবকিছু হইছে। তো হ্যাঁ, LinkedIn থেকে অনেকের সাথে পরিচিত। আসলে অনেকের সাথে আমার আসলে মনে আছে LinkedIn এর মাধ্যমে পরিচিত হইছে মানে পরিচিত হওয়া হইছে। হ্যাঁ, এই তো তো আমার এখনো এরকমই মনে আছে। মূল আমরা বিষয়। কিন্তু বেশ কয়েকবার কিন্তু আমরা সাক্ষাৎ করছি সাভারের ওই হুম। জায়গায়। হ্যাঁ, হ্যাঁ। ওই স্কুলটার নাম যেন কি ওই জায়গা? আপনি লেখাপড়া রেডি করছেন ওই রেডিও কলোনি মডেল স্কুল। হ্যাঁ, হ্যাঁ। আর একবার কিন্তু আমরা একবার ইভেন্টেও গেছিলাম ডিসেম্বরে। হ্যাঁ, হ্যাঁ, ২০২৪ সালের ডিসেম্বরে একটা ভালো ইভেন্ট ছিল। হ্যাঁ, হ্যাঁ। খালিদ ফারহান আসছিল ওই জায়গায়। তো অনেকদিন অনেকদিন পর কিন্তু আপনার সঙ্গে আবার এরকমভাবে আমি সাক্ষাৎ করতেছি। তো আমরা আবার পরবর্তীতে কোনো সময় আবার সাক্ষাৎ করব এরকমই একটা ভিডিওতে।